নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার হয় সেখান থেকে এমন একটি ছবি ফুটে উঠেছে। আজকে প্রশ্ন উঠে গিয়েছে যে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের সময় সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ভয় আউট ভরসা ইন, এবং তৃণমূল কংগ্রেস নাকি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট রাজ চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস নাকি দুর্নীতি এতটাই করে ফেলেছে যে এবারে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সেই বিজেপির এক বিধায়িকার বিরুদ্ধেই উঠল দখলদারির অভিযোগ। আর এই অভিযোগ জানিয়ে একেবারে সেখানকার বাসিন্দারা পৌঁছে গেলেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে যে আমাদের রক্ষা করুন। হচ্ছেটা কি? তৃণমূল কংগ্রেসের আমল নিয়ে তো আপনারা অনেক কিছু বলেছিলেন, কিন্তু আপনাদের বিধায়ক তো মাত্র 3 মাসের মধ্যেই আমাদের যে দোকানপত্র রয়েছে সেগুলো দখলদারি করতে শুরু করে দিয়েছে। দেখাবো আপনাদেরকে সেই ভিডিও। পাশাপাশি আমি আপনাদেরকে এই এপিসোডেই দেখাবো যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের, বাঙালিদের এখন এত দুর্দশা হয়ে গিয়ে দাঁড়িয়েছে যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর দিনের পর দিন অপমান আমাদের বাঙালিদের ঘরে বসে দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে। আমরা কোনোদিনও বাঙালিরা কল্পনা করতে পেরেছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে বাংলায় কেউ বিদ্রুপ করে ভিডিও বানাবে, তাকে নিয়ে কেউ ট্রোল করবে, আর পশ্চিমবঙ্গের প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে এবং সেগুলো দেখার পরেও একেবারে কর্ণপাত করবে না। দেখাবো আমি আপনাদের কি ধরনের ভিডিও এখন বেশ কিছু অনন্ত মহারাজ ভক্ত, বিজেপির সাংসদ ভক্তরা তৈরি করছে, আর তারপরেও পশ্চিমবঙ্গের প্রশাসন একেবারে নির্বিকার। এছাড়াও আমি আপনাদেরকে আজকের এপিসোডে ডাক্তার অরিন্দম বিশ্বাসের একটি বক্তব্য শোনাবো, যেখানে তিনি আজকে সংবাদ মাধ্যমকে কিভাবে কাঠগোড়ায় তুলেছেন এবং সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে একটি বিশেষ প্রশ্ন উস্কিয়ে দিয়েছেন। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে নিয়ে চলে যাই, যে জনতার দরবার তিনি তৈরি করেছেন। সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে বসেন। আমরা গতকাল দেখেছিলাম যে বেশ কিছুজন মহিলা জনতার দরবার থেকে বেরিয়ে এসে এমনটাই অভিযোগ করেছিলেন যে সেখানে নাকি তাদের কথা শোনা হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী বসছেন একটি অন্য ঘরে এবং অন্য জায়গায় বিজেপির যারা কর্মকর্তা রয়েছে তারাই এই জনতার দরবারটি দেখাশোনার কাজ করছেন। আমি ব্যক্তিগতভাবে সেই জায়গায় গিয়ে পৌঁছাইনি, তাই জানি না যে সত্যিই সেই ভদ্র মহিলারা সত্যি কথা বলছিলেন না মিথ্যে কথা কোনো অভিযোগ করছেন, কিন্তু এমনটা আমি গতকাল আপনাদেরকে এপিসোডে দেখিয়েছি। কিন্তু আজকের এপিসোডে আরো একটি মারাত্মক অভিযোগ ভেসে উঠলো, যেখানে আমরা দেখতে পেলাম এক ভদ্র মহিলা, বয়স্ক মহিলা পশ্চিমবঙ্গের, তিনি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবং মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে তারা আবেদন করলেন যে তাদের যে দোকানপত্র রয়েছে সেটাই এখন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন বিজেপির যাদবপুরের বিধায়িকা শর্বরী দেবী। এবং এই মারাত্মক অভিযোগ করে তারা জনতার দরবারে চিঠি দিলেন, আবেদন করলেন। মাননীয় মুখ্যমন্ত্রীও নাকি ওনাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টি খতিয়ে দেখবেন তিনি নিজে স্বয়ং। আমি শোনাবো যে কি বক্তব্য রাখছেন সেই ভদ্র মহিলা জনতার দরবার থেকে। দেখুন। আমার দোকান দখল হয়ে গেছে, সেই সমস্যা নিয়ে এসেছি। আমি থাকি 36 নিউ সন্তোষপুর মেন রোডে। আমার দোকান হচ্ছে 16/1 কালীকুমার মজুমদার রোড। আমার SBI যাদবপুর, SBI সামনে, যাদবপুর সন্তোষপুর SBI সামনে। মুখ্যমন্ত্রীর কাছে আমি আসছি, আমার দোকানটা আমি ফিরে পাবো। আমার দোকান দখল করে নিয়েছে শবরী মুখোপাধ্যায় আর এসে অয়নপাল রাজা রায়, এরা আমার দোকানটাকে দখল করেছে। সবরীদির কাছে গিয়েছিলাম, সবরীদির কাছে আমি প্রতিমা রায়, হ্যাঁ, সুবিচার পাল রাজা রায়, এর সর্বরী রায়। বিজেপির পতাকা আছে, দেখেন ছবি আছে, ছবি দেখাবো আপনাদের। বিজেপি দখল করেছে আমার দোকানে, এই দেখেন বিজেপির পতাকা, এই দেখুন বিজেপির পতাকা দেখছেন, এই দেখুন দোকান আমার দখল করেছে, এই দেখেন এরা দখল করেছে, এই দেখেন, এই দেখেন দখল করে ঢুকে গেছে, এই দেখুন। হ্যাঁ, সুবিচারের জন্য। হ্যাঁ, এই দেখুন তারা এই সমস্ত লাগিয়ে এটা ফোন টোন করছে, এই দেখুন আপনাদের কাছে আমি ফটো তুলে নিয়ে এসেছি। এই দেখো তারা লাগিয়েছে, এই দেখেন এই দোকান লাগিয়েছে তারা। আমার নাম প্রতিমা ভ্যারাইটি ছিল দোকান। আমার দোকানে 2,25,000 টাকার মাল ছিল আর 30,000 টাকা ক্যাশ ছিল। সব আমার লুট করে নিয়েছে, আমাকে মেরেছে, ধরেছে, আমাকে তাড়িয়ে দিয়েছে। এ কি অবস্থা! আজকে বিজেপির যে মূল মন্ত্রই ছিল পশ্চিমবঙ্গে আসার, ভয় আউট ভরসা ইন, আর এখানে আমরা দেখছি প্রায় একটা 60ঊর্ধ্ব মহিলা তিনি পৌঁছে গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে। সেখানে গিয়ে ভয়ে কাঁপা গলায় আজকে তিনি তার জীবন জীবিকা ফিরে পাবেন কিনা তার আবেদন জানাচ্ছেন। সেই আবেদন কাদের বিরুদ্ধে জানাচ্ছেন? একজন ভারতীয় জনতা পার্টির বিধায়িকার বিরুদ্ধে, যার নাম শর্বরী মুখোপাধ্যায়, যিনি আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। দেখলে তো আদ্যপ্রান্ত ভদ্রই মনে হচ্ছে, কিন্তু তাঁর আমলে যাদবপুরে এই ধরনের ঘটনা কিভাবে হচ্ছে এর দায় তো অবশ্যই শর্বরী মুখোপাধ্যায়কে নিতে হবে এবং সামনে
সামনে এসে বক্তব্য দিতে হবে যে কেন একটি বয়স্ক মহিলার যে দোকান রয়েছে সেই দোকানে বিজেপির পতাকা গেড়ে দেওয়া হলো, কেন সেই দোকানটিতে লুটপাট চালানো হলো। আজকে যদি এই দোকানটি কোনো রকম প্রশাসনের আইনকে ভঙ্গ করে তৈরি হয়েই থাকে, যদি কোনো রকম ট্রেড লাইসেন্স নাই থাকে, তার ব্যবস্থাটা নেওয়ার দায়িত্ব কাদের? পশ্চিমবঙ্গ প্রশাসনের কিংবা কলকাতা কর্পোরেশনের। কিন্তু আজকে বিজেপি বিধায়িকা স্বয়ং তার দলবল পাঠিয়ে কোনো দোকান কি কবজা করে নিতে পারে? এর পেছনে রহস্যটা কি রয়েছে? আর এই রহস্যটাই আমাদের আগামী দিনে জানার অনেকটাই ইচ্ছা রইল, কারণ এই ভদ্রমহিলা কিন্তু চুপ করে বসে রইলেন না, পৌঁছে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই বিষয়টি দেখবেন। এখন দেখার তিনি কবে এই বিষয়টি দেখেন এবং সত্যিই কি তিনি রাজধর্ম পালন করেন, এই ভদ্রমহিলা কি তিনি তার দোকান ফিরে পাবেন। আর আজকে এই ভদ্রমহিলার মতো গোটা পশ্চিমবঙ্গে অনেক মানুষই রয়েছেন, কিন্তু এই মহিলা মিডিয়ার সামনে এসেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছেছে বলে আমাদের সামনে এসেছে। এমন বহু গরিব মানুষের জায়গা রয়েছে যেখানে দিনের পর দিন মাত্র 3 মাসের মধ্যেই দখলদারি চলছে, অথচ নির্বাচনের আগে বাংলার মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের আমলে যে দুর্নীতি চলেছে সেই দুর্নীতির ভয়ে এবারে পশ্চিমবঙ্গ মুক্ত হবে এবং সাধারণ মানুষকে আর কোন রকম কাটমানি বা সিন্ডিকেট রাজত্বের মধ্যে থাকতে হবে না, পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। আর একই পরিবর্তনের উদাহরণ যেখানে আজ একটা বয়স্ক মহিলাকে ছুটে ছুটে মাননীয় মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছাতে হচ্ছে, তাও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মতো একটি শহরের একজন মহিলা বিজেপি বিধায়িকার বিরুদ্ধে। তবে শুধু এই বয়স্ক মহিলাই নন, শুধু ইনিই নন, আজকে বেশ কিছু ভিডিও আমাদের হাতে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবর্তনের যে ঝাঁজ, এই পরিবর্তনের ঝাঁজটি অনেকেই সহ্য করতে পারছেন না, বিশেষ করে বাংলার বেশ কিছু মহিলা। আমি আপনাদের এই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার একজন গৃহবধূর বক্তব্য শোনাবো, যেখানে তিনি গতকাল একটি ভিডিও প্রকাশ করেছেন তার সোশ্যাল মিডিয়াতে। সেখানে এই পরিবর্তনের ঝাঁজ তিনি সহ্য কিভাবে করতে পারছেন না তার একটি জলজ্যান্ত উদাহরণও ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা, তোমরা বলো তো এই সরকারকে ডেকে নিয়ে এসেছি আমরাই তো। আমরা নেচে কুঁদে আনন্দ করে বলেছিলাম যে ভালো থাকবো, ওই সরকারকে তাড়িয়ে এই সরকারকে নিয়ে এসেছি। কেউ কি ভালো আছে? কেউ ভালো নেই। আরো একটা খবর শুনতে পাচ্ছি যে রেশন বন্ধ করে দিবে, যাদের পাকার বাড়ি 3টা রুম আছে, ফ্রিজ আছে, এসি আছে। তাহলে ফ্রিজ, এসি, পাকার বাড়িগুলো কি সরকার দিয়েছে না? এগুলো আমাদেরকে কষ্ট করে করতে হচ্ছে, লোন নিয়ে। এটা মাসে মাসে কিস্তি শোধ করতে হয়। আমার স্বামীরা কষ্ট করে শোধ করে ওই লোনগুলো, বুঝেছো? এগুলো এমনি এমনি হয়ে যায়নি। তাহলে বলো, এই লক্ষ্মীর ভান্ডার এমনিতে পাশের বাড়ি পেলে আমি পাচ্ছি না, আমি পালে পাশের বাড়ি পাচ্ছে না, এই একটা নিয়ে সমস্যা প্রচুর পরিমাণ। একেই বলে নিজের পায়ে নিজে কোড়ল চটানো। আমরা এই সরকারকে দেখে বুঝে নিয়েছি, তৃণমূলকে তাড়িয়ে বিজেপিকে নিয়ে এসেছি একটু ভালো থাকার আশা। এ যা আরম্ভ করছে, পরপর আরো দেখবো কি কি হয়। একেবারেই নিতান্ত গ্রাম বাংলার একজন গৃহবধূ আপনারা দেখতেই পেলেন, এবং তিনিও এই পরিবর্তনের ঝাঁজ সহ্য করতে পারছেন না, ঠিক যেভাবে ওই যাদবপুরের ভদ্র মহিলা একজন বিধায়িকার যে দখলদারি রয়েছে সেটাও সহ্য করতে না পেরে মাননীয় মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছেছিলেন। আর এরপরে আমি আপনাদেরকে আরো একটি ভিডিও দেখাবো যেখানে এই পশ্চিমবঙ্গের একজন অল্প বয়সী মহিলা তিনিও কিন্তু পরিবর্তনের যে আঁচ রয়েছে, যে ঝাঁজ রয়েছে, সেই ঝাঁজটি নিয়ে একটি ভিডিও তৈরি করে ফেলেছেন। আজকে আপনারা সকলেই জানেন ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় যখন নির্বাচনী প্রচার হয়েছে বা এখনো বর্তমান সরকার বলে থাকেন যে তারা হিন্দুদের কথা চিন্তা করেন এবং হিন্দুদের রক্ষাকর্তা এই ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সরকার, এবং বিভিন্ন সময় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীও এটার প্রচার করে বেড়ান। কিন্তু তারকেশ্বর থেকে বারবার আজকে যে ছবি ভেসে উঠছে সেই ছবি কিন্তু মোটেই একেবারে সুখকর নয়। কিছুদিন আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে তারকেশ্বরে লাইনে ঢোকার জন্য টিকিট কাটতে হচ্ছে, এবং গতকালও একটি ভিডিও আমাদের নজরে পড়লো যেখানে পশ্চিমবঙ্গের এক অল্প বয়সী মহিলা ক্ষোভ উগড়ে দিলেন যে 100 কিলোমিটার ধরে তারকেশ্বরে যখন হিন্দুরা পুণ্যার্থীরা সেখানে জল ঢালতে পৌঁছাচ্ছে বাবার মাথায়, সেখানে কিভাবে পয়সা নেওয়া হচ্ছে এবং কিভাবে সাধারণ যে পুণ্যার্থী রয়েছে, হিন্দু পুণ্যার্থী, তাদেরকে হেনস্থার শিকার তৈরি করা হচ্ছে। দেখুন আগে কেন করেননি? এই রুলগুলো আগে কেন করেননি? এদিক দিয়ে বন্ধ, আর রুল আসলে আমরা কি করতে? এতদূর কি করতে আসলাম? আমরা 100 কিলোমিটার হেঁটে আসছি এখানে। কি হইতে পারে? আমাদের কেউ আছে? কে বলেছে মানে নাকি? কে বলেছে মানে নাকি? হ্যাঁ? চলতে পারছে? হ্যাঁ? ছোট লোক কোথাকার? ছোট লোক, এই যে দেখুন, এই যে এই এতটা দূর আমরা লাইনে এসছি, এতটা দূর। এখন বলতে ছেলেদের ঢুকতে পারবে, মেয়ে ঢুকতে পারবে না। আমার বিশাল লাইন 100 টাকা, বিশাল লাইন 100 টাকা। আর পুলিশরা এগুলো সাপোর্ট করছে কিভাবে? কিভাবে আমরা আজকে 100 কিলোমিটার হেঁটে এসছি এই দেখতে? হ্যাঁ হ্যাঁ, এই যে এরা পুলিশ, এরা পুলিশ, এই যে এরা পুলিশ, এরা পুলিশ, এই যে এরা পুলিশ, এরা সাপোর্ট করছে, এরা সাপোর্ট করছে, এরা সাপোর্ট করছে। এত ভিড়, এত ভক্ত, এত ভক্ত, মুখ দেখান,
মুখটা কেন কি মুখটা কেন এই যে বলছে আমরা হেঁটে এসছি এখানে বলতে কে বলেছে আসতে ধর্মের নামে ব্যবসা, এই ব্যবসাটা কিন্তু অত্যন্ত মারাত্মক, কিন্তু অত্যন্ত লাভদায়ক। আজকে ভারতবর্ষে ধর্মের নামে আপনি যা খুশি তাই করতে পারবেন, বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ কিন্তু ফুটে উঠেছে। আমরা দেখলাম রাম মন্দিরে, এই রাম মন্দিরের কি ধরনের উদ্বোধন আমরা লক্ষ্য করতে পেরেছিলাম 2024 সালে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একেবারে দারুণভাবে এই রাম মন্দির উদ্বোধন করেছিলেন এবং গোটা ভারতবর্ষে টেলিভিশন মিডিয়া দেখিয়েছিল, যার ফল ডাইরেক্ট ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদের ভোট ব্যাংকে পেয়েছিল। আর এই রাম মন্দিরে আজকের দিনে কি খবর বেরিয়ে আসছে, যে রাম মন্দিরে দিনের পর দিন বেশ কিছু মানুষ যে অনুদান করেছে সেই অনুদান চুরি করেছে, কিন্তু দেশের আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে একবারও একটা কথা বলেননি। আর ভারতবর্ষের মিডিয়া তাদেরকে তো প্রণাম করার মতো অবস্থা। আর এই জায়গায় তারকেশ্বরেও কি আজকে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে? আজকে তারকেশ্বর আমাদের পশ্চিমবঙ্গে গোটা শ্রাবণ মাস ধরে সেখানে একটা জাঁকজমকপূর্ণ মেলার আয়োজন হয়ে চলেছে, কারণ সেখানে তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় অনেকেই জল ঢালতে আসে দূর দূরান্ত থেকে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার কোন থেকে হিন্দুরা এই জায়গায় পৌঁছায় বাবার সেবা করার জন্য। কেউ 100 কিলোমিটার হাঁটছেন, কেউ 150 কিলোমিটার হাঁটছেন, কেউ 10 কিলোমিটার হাঁটছেন, কেউ 5 কিলোমিটার হাঁটছেন, কিন্তু সেখানে পুণ্যার্থীরা একটা আশা নিয়ে পৌঁছায়। কিন্তু যে অভিযোগ আজ পর্যন্ত কোনোদিনও এই পশ্চিমবঙ্গবাসীকে শুনতে হয়নি, সেই অভিযোগ এই পুণ্যার্থীদের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আজকে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। অথচ এই তারকেশ্বরেরই যে মহামেলা উদ্বোধনের জন্য সেখানে পৌঁছেছিলেন বড় বড় সব হিন্দু ধর্মের যারা নিজেদেরকে রক্ষাকর্তা বলেন, তারা সেখানে উদ্বোধন করতে পৌঁছেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সেখানকার বিধায়ক সন্তু পান হেলিকপ্টারে করে পুণ্যার্থীদের মাথায় ফুল ছড়ালেন। 15 কোটি টাকা বাজেট এর জন্য স্যাংশন হয়ে গেল, কিন্তু আসলে যে পুণ্যার্থীদের কোনো রকম সুবিধা হয়নি, এই ভিডিওগুলো তার জলজ্যান্ত উদাহরণ। পুণ্যার্থীদের কাছ থেকে লাইনের নাম করে, ভিআইপি লাইনের নাম করে বিভিন্নভাবে বাবার মাথায় সেবা পৌঁছানোর জন্য টাকা নেওয়া হচ্ছে, আবার তাদেরকে লাইনেও কিভাবে হেনস্থা করা হচ্ছে যারা প্রায় 100 কিলোমিটার ধরে হেঁটে বাবার মাথায় জল ঢালতে আসছে। তাহলে বলুন হিন্দু ধর্মের রক্ষাটা কোন জায়গায় হলো? আজকে প্রত্যেকটা মানুষ যারা হিন্দু ধর্মের জন্য নিজেদেরকে বাবা তারকনাথের কাছে পৌঁছে দিচ্ছেন, তারা এই ধরনের অভিজ্ঞতার শিকার হচ্ছেন। আর বেশ কিছু মিডিয়া প্রথম দিন ওই ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধনটা দেখিয়ে হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসাবে বিশেষ কিছু মানুষকে পশ্চিমবঙ্গে প্রচার করতে তৎপর হয়ে গেল। তাই আজকে দেশ বলুন, রাজ্য বলুন, বিভিন্ন জায়গায় সমাজের যেই সামাজিক অবক্ষয়, এই সামাজিক অবক্ষয়ের জন্য একটা মূল দায়িত্ব যারা আজকে পালন করে চলেছে সেটা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যমের যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক আজকে কোথায় সরে গিয়েছে, প্রায় 157, 158 নম্বরে ঘিসাপিটা করছে। আর এই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যখন কেউ কথা বলে থাকে, এই সংবাদ মাধ্যম যখন বেরিয়ে রাস্তায় জনরোষের শিকার হয়, তখন তারা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে। কিন্তু গতকালের খবর দেখুন, এই সংবাদ মাধ্যম যারা পশ্চিমবঙ্গে কিছুদিন আগেই একে অপরের হাত ধরে মিছিল করছিলেন, সেই সংবাদ মাধ্যম থেকেই ভারতবর্ষের একটি বিজনেস সংস্থার চ্যানেল 28 জন সংবাদকর্মীর চাকরি খেয়ে নিয়েছে, যারা বিভিন্ন চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। অথচ পশ্চিমবঙ্গের এই তথাকথিত যারা মিছিল করলেন দুদিন আগে, সেই সাংবাদিকরা আজকে একটাও মুখ খুলছেন না তাদের সহকর্মীর চাকরি চলে যাওয়ার জন্য। অথচ পশ্চিমবঙ্গের সরকার বারবার বলেছিলেন যে কর্মসংস্থান হবে, বছরে প্রায় 20 লক্ষ চাকরি হবে পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু প্রথমেই দেখলাম সংবাদ মাধ্যমের যারা কর্মী রয়েছে তারা প্রায় 28 জন মতো পশ্চিমবঙ্গে ছাঁটাই হয়ে গেলেন, কিন্তু একটাও কথা বললেন না পশ্চিমবঙ্গের সরকার থেকে শুরু করে ওই যারা দুদিন আগে ধর্মতলায় মিছিল করছিলেন। আর এই বিষয়ে সংবাদ মাধ্যমের যে আজকে বর্তমান রূপ, সেই বর্তমান রূপটি একটি ইন্টারভিউর মাধ্যমে পরিস্ফুটিত করেছিলেন ডাক্তার অরিন্দম বিশ্বাস। তার কিছুটা অংশ আমি আপনাদেরকে এই এপিসোডে শোনাবো, দেখুন। শুক্রবারই নতুন নতুন শব্দ বেরোচ্ছে। শুক্রবারই মানে তাদের একটা ধর্মের মানুষের একটা হলিডে তো থাকতে পারে, সেই দিন তারা প্রার্থনা করে, সেই দিনটাকে তারা শুভ মানে। আমি তাদেরকে ওইটাকে নিচ্ছি ওটাকে ব্যঙ্গ করার জন্য, এটাও ঠিক না। ভারতবর্ষে সেই জায়গাটা তো আমরা সব ধর্মের মানুষকে জায়গা দিয়েছি, শিখ হোক, জৈন হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, সবাই কিন্তু এখানে জায়গা পেয়েছে। আজকে আরেকটা কথা বলো, আফরোজ বলে কাউকে ধরা হয়েছে, অ্যাকিউজড, কিন্তু ও কিন্তু কনভিক্টেড নয়। ও হাফ প্যান্ট পরবে না ফুল প্যান্ট পরবে না পাঞ্জাবি পরবে না লুঙ্গি পরবে, সেটা কি মিডিয়ার দায়িত্ব? মিডিয়া কি বলছে সকাল থেকে, কমেন্টগুলো শুনেছো? আফরোজ শুক্রবারই, প্রথম কথা শুক্রবারই কথাটা এলো মিডিয়ার মুখ থেকে, যেখানে মিডিয়ার এইসব কথাগুলো, শব্দবন্ধগুলো ব্যবহার করা উচিত না, 1 নম্বর। 2 নম্বর, খালি পায়ে হাঁটছে। প্রথম কথা, এটা খালি পায়ে হাঁটতে পারে না, সে অ্যাকিউজড, তাকে চপ্পল দাওনি ওই রাস্তার মধ্যে, তাকে খালি কি বার্তা দিচ্ছ? এইটা তো দেখো চন্দ্রগুপ্ত মৌর্য নয়, ঠিক আছে, বা আলাউদ্দিন খিলজির সময় নয়, বা তোমার মোহাম্মদ বিন তুগলকের সময় নয়, এই রকম শাসন হবে। এটা তো ডেমোক্রেসি, এখানে একটা অ্যাকিউজডেরও তার কিন্তু হিউম্যান রাইটস আছে।
তাকে হিউম্যান রাইটস, তাকে খালি পায়ে হাঁটাচ্ছ হাফ প্যান্ট পরে, সেটা মিডিয়া বলছে আর মিডিয়া সেটা দেখাচ্ছে। তাহলে মিডিয়া কি রোলটা প্লে করলো এখানে? বায়াসড অ্যান্ড ভেরি অবনক্সাস, একটা ইংলিশে কথা হয় অবনক্সাস, খারাপ, নিন্দনীয়, মানে দ্যাট কলস ফর ক্রিটিসিজম এখানে মিডিয়ার রোল। ডাক্তার অরিন্দম বিশ্বাস যে বক্তব্যটি রাখলেন তার সঙ্গে সহমত পোষণ করতেই হবে। আজকে মিডিয়ার প্রতি কেন ক্ষোভ? আজকে এই যে বিশেষ শুক্রবারই একটি তকমা লাগিয়ে দেওয়া হলো, একটি রাজনৈতিক দলের নেতা একটি রাজনৈতিক দলেই তকমা লাগাচ্ছে। আমি ধরে নিলাম যে তাদের আইডিওলজির সঙ্গে অন্য একটি সম্প্রদায়ের আইডিওলজি মিলছে না, সেই রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাংকে শক্ত করার জন্য সেই বিশেষ যে শুক্রবারই শব্দটি রয়েছে ব্যবহার করছে। আমি রাজনীতির ক্ষেত্রে এই বিষয় নিয়ে কোনো কটূক্তি করছি না, মন্তব্য করছি না, কিন্তু একটা মিডিয়া সে তো বায়াসড নয়, সে তো একেবারে নির্দিষ্ট একটি 50-50 জায়গায় থাকার মতো অবস্থানে নিজেদেরকে রাখবে, কিন্তু মিডিয়াও ব্যবহার করছে শুক্রবারই শব্দটা। তার মানে মিডিয়া কোন দিকে রাজনীতির খেলায় মেতেছে সেটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন। মিডিয়া কেন শুক্রবারই বলবে? মিডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছেন যে ভাইপোকে এবারে ডাকলেন সিবিআই। মিডিয়ার কি ভাইপো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটা আজকে উঠবে না। ভাইপো অন্য একটি রাজনৈতিক দল বলতে পারে তাকে কটূক্তি করার জন্য, রাজনীতিতে এগুলো চলে থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কিন্তু মিডিয়া কেন বলবে? মিডিয়ার কোন সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো হচ্ছে? আপ্রোচ মিডিয়ার কোন সূত্রে শুক্রবারই হচ্ছে? এই প্রশ্নগুলো তো আজকে ভারতবর্ষে উঠবেই, এবং এই অরিন্দম বিশ্বাসের মতো যে মানুষরা তুলছেন তাদেরকে সত্যি হ্যাটস অফ এবং স্যালুট জানাই যে আজকের দিনেও ভয় না পেয়ে এনারা এই প্রশ্নটা মিডিয়ার বিরুদ্ধে করতে পারছেন। আর মিডিয়ার উদাহরণ আরো একটি আমি দেখাচ্ছি যে কিভাবে আজকে এই পশ্চিমবঙ্গে একটি সাম্প্রদায়িক ঝামেলা যাতে আগামী দিনে লেগে যেতে পারে তার অন্যতম ভূমিকাও পালন করার দায়িত্ব নিয়ে থাকে এই পশ্চিমবঙ্গের বর্তমান মিডিয়া। আমি দেখাবো একটি প্রাইভেট চ্যানেলের কাটিং, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কি লেখা রয়েছে যে আদিনায় আদিনাথ। এখানে এই যে নিউজের যে হেডলাইনটা দেওয়া রয়েছে, এই হেডলাইনটা কত বড় সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক বলুন তো। প্রায় 650 বছরের যে মসজিদ রয়েছে সেই মসজিদে এবারে স্থাপিত হলো শিবলিঙ্গ। এই যে পার্টিকুলার এই লাইনটির সঙ্গে বাস্তবে কোনো খবরটার মিল রয়েছে? এই বাস্তবের যে খবরটা সেটা সেখানকার যে এসপি সাহেব রয়েছে সেই এসপি সাহেবের মুখে আপনারা নিজে শুনুন একবার। যে আমাদের এএসআই সাইট আছে আদিনাথ, ওর কাছে একটা শিব মন্দির আছে, এখানে সুরক্ষা সমিতি একটা পুজো আয়োজন করা হয়েছে। চूँकि এটা যে এসআই প্রোটেক্টেড সাইট আছে ওটা একদম লাগোয়া আছে, তার জন্য আমরা সিকিউরিটি পার্সপেক্ট হিসাবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি। যেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সও আছে, আমাদের পুলিশ ফোর্স আছে, তারপরে বিভিন্ন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে পূজাটাও ভালোভাবে সুস্থভাবে হয় আর যে আমাদের এএসআই প্রোটেক্টেড সাইট আছে ওটাও কোনো ক্ষতি না হয় বা কোনো ডিসপিউট না হয়। देखिए आज यहाँ पे जो एएसआई का आदिनाथ का जो साइट्स है उसके पास ही एक शिव मंदिर है, वहाँ पे एक पूजा का आयोजन किया गया है हिंदू सुरक्षा समिति और भाजपा के द्वारा, भाजपा और पार्टी के द्वारा। इसमें हम लोगों ने अपना सिक्योरिटी अरेंजमेंट रखा है, क्योंकि ये जो एएसआई की साइट है, पुरातत्व की जो विभाग की जो साइट है उसके बहुत ही नज़दीक है, इसलिए उस साइट्स की सुरक्षा के लिए किसी प्रकार की कोई क्षति न हो हम लोगों ने प्रॉपर पुलिस अरेंजमेंट रखा है। साथ साथ में पैरामिलिट्री फोर्स भी डिप्लॉय है, जिससे कि ये पूजा भी अच्छे तरीके से संपन्न हो पाए और बाकी साइट्स की भी सुरक्षा हो पाए। सर पूजा कहाँ हो रहा है, कितना दूर हो रहा है? देखिए ये आदिनाथ ये मंदिर है, साइट से लगभग 50 से 60 मीटर दूर है, वहाँ पे ये पूजा आयोजित की जा रही है। जो प्रतिवर्ष ही यहाँ पे पूजा होती है, जो मैंने सुना है इस बार थोड़ा सा बड़े स्तर पर पूजा की जा रही है, लेकिन यहाँ पे प्रतिवर्ष सावन मास में ये पूजा आयोजित की जाए। শুনলেন সেখানকার মাননীয় এসপি সাহেবের বক্তব্য। অথচ নিউজের যে এত বড় একটা দায়িত্বপূর্ণ চ্যানেল তিনি পরিষ্কার অর্থে এখানে লিখছে আদিনায় আদিনাথ, 650 বছরের পুরনো আদিনা মসজিদে শিবের রুদ্রাভিষেক। বলুন তো সাময়িকভাবে যদি আপনি এই নিউজ হেডলাইনটা পড়েন তাহলে আপনি মুসলিম হন কিংবা হিন্দু হন এখানে পরিষ্কার একটা সাম্প্রদায়িক রং লাগছে কিনা। এই যে হেডলাইনটি রয়েছে এই হেডলাইনটি দেখার পরে অনেক মুসলিম যারা ভাবাবেগে বিশ্বাসী তাদের মনে আঘাত লাগবে, তারা উল্টো পাল্টা মন্তব্য করতে পারে, সেই মন্তব্যের পাল্টা উত্তর হিন্দু যে কমিউনিটি রয়েছে তারা দেবে এবং সমাজ ব্যবস্থা কোল্যাপস করে যেতে পারে। যদি আমাদের কাছে আজকে পশ্চিমবঙ্গে এই এসপি সাহেবের বক্তব্যটি না থাকতো তাহলে তো এই মিডিয়া আজকে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়ে দেওয়ার ভূমিকা পালন করছে। অথচ এসপি সাহেব সেখানে পরিষ্কার অর্থে এই যে আদিনা মসজিদ রয়েছে সেই আদিনা মসজিদ থেকে কিছুটা দূরে একটি জায়গায় শিবলিঙ্গ স্থাপনা করা হয়েছে, যেটা হতেই পারে মসজিদের পাশেও হতে পারে, মসজিদের সামনেও হতে পারে, কিন্তু মসজিদের মধ্যে কোথাও নয়। কিন্তু এই রকম ভুল খবর পরিবেশন করে গোটা পশ্চিমবঙ্গবাসীর মধ্যে একটা বিষ বপন করার কাজ করছে এই মিডিয়া, বিশেষ কিছু মানুষের গুড বুকে আসার জন্য। অথচ পূর্বতন সরকারের বিরুদ্ধে এই পার্টিকুলার মিডিয়াটাই সেই সরকারের কতটা পদলেহন করেছে সেটা আজকে প্রত্যেকটা পশ্চিমবঙ্গ বাসিন্দা কিন্তু জানে।
আর শুধু এই সমস্ত জায়গাতেই কি শেষ? আমি আপনাদেরকে এরপরে একটি ভিডিও দেখাবো যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গত 1 মাস ধরে কি ধরনের নোংরামি চলছে পশ্চিমবঙ্গে, আর মিডিয়া এখানেও কিন্তু চুপ রয়েছে। যেখানে আমরা দেখেছি যে মিডিয়া কার্যত প্রত্যেকটা যে বিরোধী মনস্ক মানুষ রয়েছে যারা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ছাত্র আন্দোলন করেছিলেন কিংবা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন রকম ফেসবুক পোস্ট করেছিলেন, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করানোর জন্য ব্যাপক নিউজ কাটিং চালিয়েছিলেন। এবং এটাকে আমি সমর্থন করি না। অবশ্যই নির্বাচিত একজন জনপ্রতিনিধি এবং দেশের প্রধানমন্ত্রী সম্মানীয়, তার ছবিকে যেভাবে বিকৃত করেছে বেশ কিছু যুব সমাজ, এটাকে একবারেই সমর্থন করি না। মুখ্যমন্ত্রী এই রাজ্যের শ্রদ্ধেয় একটি পোস্ট এবং সর্বোচ্চ প্রশাসনিক পোস্ট, তার বিরুদ্ধেও যখন আমরা কোনো রকম প্রতিবাদ জানাবো শব্দ চয়ন সঠিকভাবে করতে হবে। তাকে কখনোই ব্যক্তিগতভাবে কিংবা বিলো দ্য বেল্ট আক্রমণ করা উচিত নয়, কারণ সেই পোস্টটিকে আমাদের সম্মান জানাতে হয়। তাই আমাদের চ্যানেলে আমরা বারবার প্রতিবেদনে প্রতিবাদ করলেও মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এই শব্দগুলোই ব্যবহার করে থাকি, কারণ ওই চেয়ারটার একটা বিশেষ মূল্য রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মিডিয়া কিংবা পশ্চিমবঙ্গের প্রশাসন এই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীদের ছবির সঙ্গে যারা বিকৃত করেছে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে যতটা তৎপর হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে কিন্তু গর্জে যারা উঠছে তাদের বিরুদ্ধে এক ফোঁটাও না নিউজে দেখিয়েছেন, না নিজেদের ডিবেটে কখনো প্রোগ্রাম করেছেন, না পশ্চিমবঙ্গের প্রশাসনও একটা কথা বলেছেন। আমি দেখাবো আপনাদেরকে অনন্ত মহারাজ, বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনি এই সূচনাটা প্রথম করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে আক্রমণ করে। তারপর থেকে তার যারা অনুগামী হয়েছে দিনের পর দিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজকে পশ্চিমবঙ্গে বসে রিলস বানিয়ে কিভাবে আক্রমণ করছেন দেখুন। এই সুভাষ বসুর অন্ধভক্তগুলো কান খুলে শুনে রাখো। এই সুভাষ বোস তো জার্মান আর জাপানের দালাল ছিল। কোথাকার ইতিহাস পড়াচ্ছেন আপনারা? কোথাকার ধুমকি দিচ্ছেন? কোথাকার হুমকি দিচ্ছেন? কিসের ধুমকি দিচ্ছেন? আইন ঘন্টা করবে। আইন কিসের পক্ষে ভাই? আইন তো সত্যের পক্ষে, এভিডেন্স যার পক্ষে তার পক্ষে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত স্বাধীন করেছেন, অথচ স্বাধীন ভারতে তিনি পা রাখতে পারলেন না। বাহ 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 বাহ। আর কত আপনাদের সুভাষ বসু কিভাবে ভারতবর্ষের নেতাজি হলো? ও তো জার্মান আর জাপানের দালাল ছিল, আর সেই দালালটাকে আপনারা ভারতবর্ষের নেতা বলে আখ্যা দিলেন, নেতাজি বলে আখ্যা দিলেন। এর জন্য মনে রাখবেন, আপনারা যত গুতবেন না তত আসলটা, অরিজিনালটা ফুটে উঠবে, প্রকাশিত হবে। কারণ সত্য যতই ঢাপাচাপা দিয়ে রাখুন, সত্য কোনোদিনও বিলুপ্ত করা যায় না। এর জন্য সামনের দিনে এটা স্থাপিত হবে। কি স্থাপিত হবে? সত্যিটা স্থাপিত হবে। আর কত করবেন? সব বেরোবে। জয় ভবানী। বলুন, এই বক্তব্য আপনি যদি বাঙালি হয়ে শুনে থাকেন, আপনার গায়ের রক্ত গরম হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনের গায়ের রক্ত গরম হচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন, তারা একাধিক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরের বাড়ির ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন যে তারা কি পোস্ট করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিংবা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বেশ, খুঁজতেই পারেন, অন্যায় করে থাকলে তাদেরকে শাস্তি দেবেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এনারা কি সত্যি বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও মহান? এনারা কি সত্যি বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও একটা বড় সম্মানীয় ব্যক্তি? এটা কি আপনারা মেনে নিতে পারছেন? এটা কি আপনারা মানছেন সত্যি করে? যদি না মেনে থাকেন তাহলে আপনারা কিসের জন্য চুপ রয়েছেন? আজকে দিনের পর দিন এই ধরনের অপমানমূলক একটা ছবি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলার মাটিতে বসে কিছু মানুষ করে যাচ্ছে, তবুও বাংলার প্রশাসন আজকে চুপ করে বসে রয়েছেন, এদের বিরুদ্ধে একটা এফআইআর পর্যন্ত করছেন না। আর এই ঘটনার পেছনে মূল কে রয়েছে? অনন্ত মহারাজ। তিনি কে? বিজেপির রাজ্যসভার সাংসদ। আজকে ভারতীয় জনতা পার্টি বাঙালিদের কথা বলে থাকেন। যদি সত্যিই বাঙালিদের সম্মানের কথা চিন্তা করে থাকতো ভারতীয় জনতা পার্টি, তাহলে অনন্ত মহারাজকে এখনো পর্যন্ত কোন রকম নোটিশ কেন দেওয়া হচ্ছে না? কেন অনন্ত মহারাজকে চুপ করে থাকার কোন রকম বার্তা দেওয়া হচ্ছে না? কেন অনন্ত মহারাজকে ধমক দিয়ে সাসপেন্ড করার কথা বলা হচ্ছে না? কোনো কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না। অথচ দিনের পর দিন এই ধরনের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি হয়ে যাচ্ছে, আর অ্যাকাউন্টটাও পর্যন্ত তাদের ব্লক হচ্ছে না। তাহলে কি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক চক্রান্ত রয়েছে? কিছুদিন আগেই আমরা শুনেছিলাম পশ্চিমবঙ্গ রাজ্যের যিনি রাজ্য সভাপতি রয়েছে শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি একটি উক্তি করেছিলেন যে ফরওয়ার্ড ব্লকের কিছু গুন্ডারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে ইটের আঘাতে রক্তাক্ত করেছিলেন। তাহলে কি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে যে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা এই ঘটনাটা ঘটিয়েছিল, সেই ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু বলেই কি আজকে শ্রমিক ভট্টাচার্য বাবুরা চুপ করে রয়েছেন? কেন এদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না? এর পেছনে কি কোনো রকম আজকে রাজনৈতিক চক্রান্ত রয়েছে? দিনের পর দিন হঠাৎ করে পশ্চিমবঙ্গে 3 মাস পরিবর্তন হওয়ার পরেই এই ধরনের ঘটনাগুলো কেন জাগ্রত হচ্ছে? মানুষের মনে কি ইচ্ছাকৃতভাবে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই ভিডিওগুলোর মাধ্যমে বিষিয়ে দেওয়ার চেষ্টা চলছে? প্রশ্ন অনেক, গভীর প্রশ্ন রয়েছে। এই গভীর প্রশ্নের উত্তর একমাত্র প্রশাসন তদন্ত করে দিতে পারে। কিন্তু আজকে প্রশাসন
নির্বিকার দেখে সত্যিই অবাক লাগছে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মতো জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বিরুদ্ধেও এরকম কোনো ভিডিও দেখতে হবে আমাদেরকে কল্পনাও করতে পারিনি। আজকের এপিসোডটি এই পর্যন্তই রইল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।